সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই মহামারীর সময়ে তোমরা সবাই ভালোই আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি। তো আজকে আমরা প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়ের নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এই আলোচনাগুলো আমাদের ক্লাসে অনেকটা হয়েছে, আবার পুনরাবৃত্তি করতেছি। তো গত ক্লাসে আমরা ক্যালকুলেশন রিলেটেড কিছু প্রবলেম সলিউশন করেছি। তো আজকে একটু তথ্য বা থিওরির আলোকে আমি একটা ক্লাস সাজিয়েছি। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এই টপিকের আলোকে আজকের ক্লাস আমাদের হবে। আজকের ক্লাস শেষে আমাদের টার্গেট আছে দুইটি প্রবলেম সলভ আমরা করতে পারবো। একটা প্রবলেম হলো যে একটি সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম, এবং আরেকটি প্রবলেম আমরা সমাধান করার চিন্তা ভাবনা আজকের ক্লাসের জন্য রেখেছি যে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম। তো তোমাদের সবাই তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে। আর আমাদের এই ক্লাসটি যে যেখানে থাকো না কেন সবাই তোমরা শেয়ার করে দাও। আর এখন চলে আসি আমরা আমাদের ক্লাসে। আচ্ছা, আমি এখানে দুইটা জিনিস লিখেছি, স্টেটমেন্ট, আর এই পাশে লেখা আছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। আমাদের মূলত কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো তার আগে আমাদের একটু আলোচনা না করলেই নয়, সেটি হলো যে প্রথমে আমাদের স্টেটমেন্ট কথাটি আসে। যে স্টেটমেন্ট কথাটি কি? স্টেটমেন্ট হলো যে সি প্রোগ্রামিংয়ে কোনো এক্সপ্রেশন, বাংলায় যেটাকে আমরা বাক্য, ইংরেজিতে সেন্টেন্স বলি, ওইরকমই সি প্রোগ্রামিংয়ে সামঞ্জস্যপূর্ণ কোনো অর্থবোধক এক্সপ্রেশনের শেষে যদি সেমিকলন থাকে তাহলে তাকে আমরা বলি স্টেটমেন্ট। এখন আমরা সেই স্টেটমেন্টের সংজ্ঞার আলোকে আমি এখানে দুটা এক্সাম্পল দিয়েছি, যেমন x ইকুয়াল a প্লাস বি, আরেকটা লিখছি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্টএফ একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে একটু লেখা আছে এবং সেটা সেমিকলন আছে, এবং এই এক্সপ্রেশন সেটাও সেমিকলন আছে, তার মানে এই দুইটা স্টেটমেন্ট। আর এই পাশে আমরা রেখেছি কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে, এই পাশে আছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। উদাহরণগুলো কি কি? যেমন ইফ স্টেটমেন্ট, ইফ ইজ স্টেটমেন্ট, ফর স্টেটমেন্ট। আচ্ছা, আমরা এই দুইটা বিষয় বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব, প্রোগ্রামিংয়ের এক্সাম্পল দেখে এই দুইটা জিনিস বোঝার চেষ্টা করব। তারপর আস্তে আস্তে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে অগ্রসর হব। তো আমরা দুইটা প্রোগ্রাম আমরা লিখতেছি। আচ্ছা, প্রথমে স্টেটমেন্ট এই পাশে লিখি, স্টেটমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা লিখব, এই পাশে লিখি কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, আমরা একটা এখানে আমি দুই পাশে দুইটা প্রোগ্রাম লিখব। ইনক্লুড stdio.h int main return 0 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এখানে প্রিন্টএফ এর মধ্যে একটা ওয়ার্ড দিলাম পজিটিভ। আচ্ছা, কন্ট্রোল স্টেটমেন্টটা আরেকটু আমি সাইডে লিখতেছি, আমাদের মাঝখানে লিখবো আমরা ফলাফল। কন্ট্রোল
স্টেটমেন্ট। এখানে আমি একটা প্রোগ্রাম লিখতেছি, include stdio.h int main। আমরা লিখতেছি যে if যদি 5 > 0 হয় প্রিন্ট এফ পজিটিভ, এলস অন্যথায় প্রিন্ট এফ নেগেটিভ, তারপর রিটার্ন 0 দিয়ে দিলাম। আচ্ছা, আমরা মাঝখানে ফলাফল লিখি। ফলাফল হলো পজিটিভ। অর্থাৎ এই প্রোগ্রামটি যদি আমরা রান করি তাহলে ফলাফল আমরা পাবো পজিটিভ, এবং এই পাশে এই প্রোগ্রামটিও যদি আমরা রান করি তাহলে আমরা ফলাফল পাবো পজিটিভ। ঠিক আছে, এখন এখানে প্রোগ্রামটা যখন আমরা রান করব, প্রোগ্রাম কম্পাইলার পড়তে পড়তে এখানে আসবে প্রিন্টএফের মধ্যে পজিটিভ, সে পজিটিভ লেখাটা লিখবে এখানে, অর্থাৎ প্রিন্টএফের মধ্যে যা তাই দেখাবে। এখানে প্রিন্টএফ দেখো দুইটা, পজিটিভ নেগেটিভ, তাহলে এখানেও তো ওইভাবে প্রিন্টএফের মধ্যে যা আছে তাই থাকবে। এখানে তো তাহলে পজিটিভ নেগেটিভ দুইটা ওয়ার্ড আসার কথা ছিল, কিন্তু দুইটা ওয়ার্ড আসবে না। এই দুইটার মধ্যে কোনটা আসবে তা নির্ভর করতেছে আমাদের এই বাক্যের উপর, ইফ 5 > 0। অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে যে 5 কি 0 থেকে বড়? আসলে অ্যাকচুয়ালি বাস্তবে আমরা কি জানি, 5 তো 0 থেকে বড়ই। যদি এখানে কন্ডিশনটা সত্য হয়, তার মানে এখন সত্য, এই সত্যর কারণে ইফের পরে যে স্টেটমেন্টটা পাচ্ছে সেটাই আমাদের এক্সিকিউট হচ্ছে। তার মানে এটা সত্য বিধায় পজিটিভ এই লেখাটা আমাদের প্রিন্ট করতেছে। এখন এই জায়গায় যদি -1 দিতাম তাহলে শর্ত যে -1 কি 0 থেকে বড়? বাস্তবে কিন্তু সেটা বড় না, মিথ্যা হতো। তখন আমাদের কোন স্টেটমেন্টটা এক্সিকিউট হতো বা আমরা দেখতে পারতাম? তখন নেগেটিভ এই স্টেটমেন্টটা দেখতে পারতাম। তার মানে কি দাঁড়ালো, যে এই একটা স্টেটমেন্ট, এই একটা বাক্য, এই বাক্য, এই বাক্য, এই ফলাফলটা দেখাবে না এই ফলাফলটা দেখাবে, তা নির্ভর করতেছে কিন্তু আমাদের এটার উপর। অর্থাৎ এই বাক্যটা এই দুটা বাক্যকে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে এটাকে আমরা বলতে কি কন্ট্রোলার, নিয়ন্ত্রককারী। তাহলে যে নিয়ন্ত্রণ করে তাকে আমরা নিয়ন্ত্রককারী বলি। তাহলে এই ধরনের বিশেষ যে স্টেটমেন্ট, এই যে ইফ, এরকম যে সকল বিশেষ স্টেটমেন্ট, এই সকল স্টেটমেন্টকে আমরা বলি কন্ট্রোল স্টেটমেন্ট। অর্থাৎ এই স্টেটমেন্ট কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতেছে এই স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টকে। অর্থাৎ এই দুটো একসাথে কিন্তু এক্সিকিউট হবে না, যে কোনো একটা। কোনটার এক্সিকিউট হবে বা কোনটার ফলাফল দেখাবে সেটা নিয়ন্ত্রণ করতেছে ইফকে। তাহলে আমরা বলে থাকি কন্ট্রোল স্টেটমেন্ট। এখন আসি আমরা কন্ট্রোল স্টেটমেন্টের ক্ষেত্রে। কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, সরি, কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টের তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? স্টেটমেন্টের সংজ্ঞা আমরা বলেছি যে কোনো এক্সপ্রেশন এর শেষে যদি বা কোনো ফাংশনের শেষে যদি সেমিকোলন থাকে তাহলে তাকে স্টেটমেন্ট বলি। এখন তাহলে কন্ট্রোল স্টেটমেন্টের সংজ্ঞাটা কি দাঁড়ালো? সি প্রোগ্রামিংয়ে
সাধারণত সি প্রোগ্রামিংয়ে সাধারণত কোনো স্টেটমেন্ট পর্যায়ক্রমে একবার করেই সম্পাদন হয়, ওই যে আমরা স্টেটমেন্টের যে এক্সাম্পলটা দেখলাম। কিন্তু যদি কোনো প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট একাধিকবার নির্বাহের প্রয়োজন হয় অথবা কোনো স্টেটমেন্ট অন্য কোনো স্টেটমেন্টের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো স্টেটমেন্ট অন্য কোনো স্টেটমেন্টের ফলাফলের উপর যদি শর্ত সাপেক্ষে নির্ভর করে, তখন সি প্রোগ্রামিংয়ে যে সকল বিশেষ স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আবার আসি, সি প্রোগ্রামিংয়ে সাধারণত স্টেটমেন্টসমূহ পর্যায়ক্রমে একবার করেই নির্বাহ হয়। কিন্তু যদি কোনো স্টেটমেন্ট অন্য কোনো স্টেটমেন্টের ফলাফলের উপর নির্ভর করে অথবা কোনো স্টেটমেন্ট একাধিকবার এক্সিকিউট বা নির্বাহের প্রয়োজন হয়, তখন যে সকল স্টেটমেন্ট নিয়ন্ত্রণ করে ওই নিয়ন্ত্রককারী ওই সকল স্টেটমেন্টগুলোকে আমরা বলে থাকি কি, আমরা কন্ট্রোল স্টেটমেন্ট বলে থাকি। তাহলে এখানে ইফ এই স্টেটমেন্টটা নিয়ন্ত্রণ করতেছে কি, এই প্রিন্টএফ এবং এই প্রিন্টএফ, এই কারণে আমরা বলতে পারি তাহলে ইফ হলো একটা কন্ট্রোল স্টেটমেন্ট। এখন এই কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আরেকটা হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে একটি হলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আরেকটি হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, আমাদের আজকের আলোচনা হলো আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্ট। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে যদি কোনো স্টেটমেন্ট অন্য একটা স্টেটমেন্টের উপর শর্ত সাপেক্ষে ডিপেন্ড করে, অর্থাৎ শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট যদি এক্সিকিউট হয়, এখানে কিন্তু শর্ত সাপেক্ষে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে, অর্থাৎ ইফ শর্তের উপর ডিপেন্ড করতেছে কিন্তু এই স্টেটমেন্ট। এরকম শর্ত সাপেক্ষে যদি কোনো স্টেটমেন্ট নির্বাহের প্রয়োজন হয় বা ওই সময় যে সকল স্টেটমেন্ট ব্যবহার করা হয়, যে সকল বিশেষ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় কন্ডিশনাল। তার মানে ইফ হলো আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আর যদি কোনো স্টেটমেন্ট একাধিকবার নির্বাহের প্রয়োজন হয়, তখন আবার আরেক ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। যেমন আমরা যদি চাই যে পজিটিভ লেখাটা আমাকে 10 বার দেখাবে, আমরা দেখি পরের ক্লাসে আমরা এগুলো আলোচনা করব, লুপ কন্ট্রোল স্টেটমেন্টে আরেকটি আলোচনা করব। তখন দেখব যে দেখা যায় যদি যে পজিটিভ লেখাটা আমাকে 10 বার দেখার প্রয়োজন, তখন আমরা একটা স্টেটমেন্ট বিশেষ স্টেটমেন্ট ব্যবহার করেই 10 বার লেখাটা দেখতে পারি। ওই সকল ক্ষেত্রে যে সকল নিয়ন্ত্রণকারী স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো আজকের আলোচনা আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা কি কি জানলাম? স্টেটমেন্টটা কি, কন্ট্রোল স্টেটমেন্ট কি, তারপর কন্ট্রোল স্টেটমেন্টের প্রকারভেদ জানলাম, লুপ কন্ট্রোল, তারপর কন্ডিশনাল কন্ট্রোল, তারপর আমরা জানলাম যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি। এখন এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টগুলো আছে? কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আছে আমাদের ইফ, তারপরে আছে ইফ স্টেটমেন্ট, ইফ ইলস স্টেটমেন্ট, ইলস ইফ স্টেটমেন্ট, হ্যাঁ, এরকম এই সকল স্টেটমেন্টগুলোকে বলা হয় আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো আজকে আমরা ইফ ইলস এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে আমরা একটা প্রোগ্রাম লিখব। তো আমরা শুরুতেই সেই প্রোগ্রামের টার্গেট আমরা লিখে রাখছিলাম বোর্ডে। তাহলে এই ইফ ইলস কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে এখন আমরা একটা প্রোগ্রাম সমাধান করব। প্রবলেমটা হলো যে একটি সংখ্যা জোড় না বিজোড়, তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট আর হলো
প্রোগ্রাম। তাহলে একটু সরি, গরম অনেক। তাহলে আমাদের একটি সংখ্যা জোড় না বেজোড়, এই সমস্যাটা সমাধান করব আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে। তো এর স্ট্রাকচার গঠন আমি এখন দেখাচ্ছি না, তোমরা এগুলো বাসায় দেখবে। আমরা সরাসরি প্রোগ্রামিংয়ের মধ্যে চলে যাই। তোমাকে যদি বলা হয় যে তুমি একটি সংখ্যা জোড় না বেজোড় এটা নির্ণয় করতে পারবে কিনা, তুমি স্বাভাবিকভাবে বলবে জি স্যার পারবো। তোমার লজিক, তখন তুমি কি বলবে? স্যার সংখ্যাটি বলেন। আমি সংখ্যাটি বললাম যে 4। আমরা ছোট সময়ে এগুলো কিন্তু শিখেছি। তখন কোন লজিকের আলোকে তুমি বলবা যে 4 সংখ্যাটি জোড় অথবা বিজোড়? তুমি 4কে 2 দ্বারা ভাগ করবে, অর্থাৎ আমি যে সংখ্যাটি বলবো না কেন তুমি সেই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করবে। ভাগ করার পর যদি ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয় অথবা ভাগশেষ শূন্য হয়ে যায়, তখন তুমি বলবে সংখ্যাটি জোড়, বা আমরা বলি সে সংখ্যাটি হলো জোড়। যদি শূন্য না হয় তাহলে সংখ্যাটি হবে বিজোড়। আমরা এই লজিক এর আলোকে আজকে আমরা প্রোগ্রাম, অ্যালগরিদম বা ফ্লোচার্ট তৈরি করব। তো প্রত্যেকটা আমাদের মূল টার্গেট কিন্তু প্রোগ্রাম তৈরি করা, অর্থাৎ আমরা এখন একটা অ্যাপস বা একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি। সফটওয়্যার উপরে ক্লিক দেব, সফটওয়্যার সুন্দর বলবে যে এন্টার ইউর নাম্বার, আমি সুন্দর একটা সংখ্যা দিব। তারপর সফটওয়্যার তার নলেজ দ্বারা চিন্তা করে সে ফলাফলে বলবে যে আপনি যে সংখ্যাটি দিয়েছেন ইভেন, জোরের ইংরেজি হলো ইভেন। আমি আরেকটি সংখ্যা হয়তো বা দিলাম ধরো 5, সে বলবে যে সংখ্যাটি হলো অড। এই বিষয়টা আমরা করলে কি সমস্যা, যন্ত্রের মাধ্যমে কি করলে কি সুবিধা? আমরা আগেই গত ক্লাসে বলছি যে আমরা যান্ত্রিক হতে যাচ্ছি, আমাদের অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের অনেক সময় দেখা গেছে যে সময় বেশি লেগে যায়। কিন্তু যন্ত্রর যদি কোনো সমস্যার সমাধান করে তাহলে দ্রুত গতিতে নির্ভুলভাবে আমাদের সমস্যার সমাধান দিয়ে থাকে। তো এই কারণে আমরা আসলে যান্ত্রিক হতে চেষ্টা করতেছি। তাহলে আজকে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম তৈরি করব, যে প্রোগ্রাম আমাদের কি করে দেবে, যে কোনো একটি সংখ্যাকে বলবে জোড় অথবা বেজোড়। আচ্ছা, এই সমস্যাটা সমাধান করার জন্য প্রত্যেকটা প্রবলেম সলিউশনের আগে আমাদের কি দরকার? যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম 1 কাপ চা তৈরির এক্সাম্পল, সেখানে বলেছিলাম যে কেউ যদি কখনোই চা তৈরি করে না থাকে তাহলে আমার ওই নির্দেশনা যদি কেউ ফলো করে তাহলে অবশ্যই 1 কাপ চা তৈরি করতে পারবে। তাহলে প্রথমে মূল টার্গেট ছিল আমাদের 1 কাপ চা তৈরি, আর এই চা তৈরির জন্য আমাদের নির্দেশনা যেগুলো বলেছিলাম সেগুলোকে বলছিলাম আইসিটির ভাষায় অ্যালগরিদম, আর সেটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলছিলাম আমরা কি ফ্লোচার্ট। তাহলে কি প্রত্যেকটা প্রবলেম সলিউশনের জন্য আমাদের আগে অ্যালগরিদম তৈরি করতে হবে, তারপর সেটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করবে, সেটাকে বলি আমরা ফ্লোচার্ট। তারপরে আমরা সি ভাষায় যেটা লিখি সেটাকে বলি আমরা প্রোগ্রাম। এখন এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এগুলো আমাদের নিজেদের ভাষা মোটামুটি, সেই জন্য আমরা সেক্ষেত্রে ইংরেজি বা বাংলা যে কোনো একটা ভাষা আমরা সিলেকশন করতে পারি। তুমি ইংরেজিতেও অ্যালগরিদম লিখতে পারো অথবা বাংলাতেও লিখতে পারো, কিন্তু প্রোগ্রাম অবশ্যই, যদি ওখানে ইংরেজির সাংকেতিক চিহ্ন বা গাণিতিক সাংকেতিক চিহ্ন, মূলত এটা একটা ভাষা, কম্পিউটার বোধগম্য ভাষা। প্রোগ্রাম লিখতে হবে কম্পিউটার বোধগম্য ভাষা। তো আমরা এই ইন্টারমিডিয়েট লাইফে গত কয়েকটা ক্লাসে আমরা দেখেছি যে কি প্রোগ্রামিং ভাষা হিসেবে আমরা সিলেকশন করেছি সি ভাষা। তাহলে আমরা প্রোগ্রাম লিখব কোন ভাষায়? সি ভাষায়। তাহলে শুরু করা যাক আমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তাহলে প্রথমে আসি অ্যালগরিদম। অ্যালগরিদম আমি ইংরেজিতেই গত ক্লাসে পড়িয়েছি, আমি ইংরেজিতে লিখলাম স্টেপ 1। স্টেপ 1 প্রথমে স্টার্ট এবং স্টপ বা ইন্ড এগুলো আমাদের থাকবেই, শুধু আমাদের মাঝখানে একটু আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে। সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপে, এই তো কিছুক্ষণ আগে আমরা বলছিলাম তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি একটি সংখ্যা জোড় না বেজোড় নির্ণয় করতে পারবে কিনা, তাহলে প্রথমে বলবে যে পারবো, তারপরে নেক্সট কোশ্চেন তোমার হবে কি যে স্যার সংখ্যাটি বলেন।
সংখ্যাটি বলা, আমি বললাম ধরো 5, এটা তোমার জন্য, তুমি সেটা নিলা তোমার ভিতরে, তার তোমার ভিতরে যেটা প্রবেশ করাচ্ছ সেটাকে আমরা আইসিটির ভাষায় সেগুলোকে আমরা বলতেছি, বা সেই বিষয়টাকে বলতেছি আমরা ইনপুট। তাহলে ইনপুটটা হলো সেই সংখ্যা। তাহলে ইনপুট। আচ্ছা, আমরা যদি ফিক্সড একটা সংখ্যা দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, আমাদের অ্যালগোরিদম, ফ্লোচার্ট বা প্রোগ্রাম ফিক্সড ওই সংখ্যার জন্য হবে। কিন্তু না, আমরা তো সফটওয়্যার একটা সংখ্যার জন্য তৈরি করব না, আমরা যে কোনো সংখ্যা দিব, যে কোনো সংখ্যার আমাদের কি সলভ দিয়ে দিবে। তাহলে আমাদের সংখ্যাটি হতে হবে ভেরিয়েবলাইজ, অর্থাৎ এখানে ওই সংখ্যাটি না দিয়ে আমরা কি দেবো, একটা ভেরিয়েবল, অর্থাৎ আমরা ধরে নিলাম সেই সংখ্যাটি হলো n। তারপর আমি সংখ্যাটি ধরো আমি বললাম 5, তখন তুমি কি করবে, 5কে আমরা ওই ক্লাস 3 বা 4-এ যে লজিক আমরা জানছি যে আমরা ওই সংখ্যাটিকে কি করি, 2 দ্বারা ভাগ করি। ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটাকে বলি আমরা জোড়, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় সেটাকে বলি আমরা বিজোড়। আমরা ওই লজিক বা ওই কাজটি এখানে করব। তাহলে স্টেপ 3, আমি একটা প্রশ্ন তৈরি করলাম যে ইজ, সংখ্যাটি হলো n, নতুন একটা অপারেটর ভাগ না দিয়ে এরকম একটা পার্সেন্টেজ দিলাম 2, আইসিটিতে সমান সমান মানে দুইটা সমান, অর্থাৎ ইকুয়াল যেটাকে ইংরেজিতে বলি, দিয়ে একটা প্রশ্ন করলাম। এইটার মানে হলো যে এটা তার, আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। যদি আমি 4 এরকম 2 দেই, সেখানে ফলাফল হলো আমাদের 0, আর আমি দিলাম 5% 2, ফলাফল হলো 1। তার মানে কি বোঝালো, যে এই চিহ্ন দ্বারা ভাগফল নির্ণয় হয়, আর এই চিহ্ন দ্বারা ভাগশেষ নির্ণয় হয়। এগুলো আমরা ক্লাসে অনেকটাই আলোচনা করেছি, এগুলো আমাদের একটা টপিকই আছে, অপারেটর, এগুলো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আছে। তার মানে এটা দ্বারা আমাদের কি নির্ণয় হয়, ভাগশেষ। তাহলে ভাগশেষ নির্ণয় করার অপারেটর হলো পার্সেন্টেজ। তাহলে তোমাদের একটা প্রশ্ন করি যে 17%5, ফলাফল কি হবে, তোমরা ঝটপট এর আনসারটা বের করে ফেলো। এই প্রশ্নগুলো আমাদের অবজেক্টিভে অনেক সময় আসে। ধরো এরকম একটা হোয়াট চিহ্ন দিয়ে একটা অবজেক্টিভ প্রশ্ন তৈরি করা হলো যে এই এক্সপ্রেশনটা আর ফলাফল কি হবে, বা গাণিতিক সমস্যার সমাধানে ফলাফলটা কি হবে। তাহলে আমরা মূলত 17কে ভাগ করব। তাহলে 17কে 5 দ্বারা ভাগ করলে 3 বার, অর্থাৎ 15 হবে, আর অবশিষ্ট থাকবে কত, 2। এই চিহ্ন দ্বারা আমরা কি বলছি, যে অবশিষ্ট বা ভাগশেষ নির্ণয় হয়। তার মানে ফলাফল হলো, হ্যাঁ তোমরা কত বের করছো, 2 বের করছো কিনা। যদি 2 হয় তাহলে তোমাদের আনসার সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে এরকম যদি অবজেক্টিভ আসে তোমরা পারবে না। আচ্ছা, এখন আমরা প্রশ্ন করলাম যে ওই সংখ্যাটিকে যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0-এর সমান হয়, স্টেপ 4, যদি হয় ইয়েস, যে ইয়েস, তাহলে হবে, আমরা সেটা যদি সত্য হয় তাহলে আমরা কি বলবো, তাকে বলবো আমরা জোড়। আমরা জোড়ের ইংরেজি জানি ইভেন। আর যদি ভাগ করে ভাগশেষ যদি 0-এর সমান না হয় তাহলে আমরা তাকে বলবো বিজোড়। বিজোড়ের ইংরেজি হলো ODD, অড। এই তো আমাদের কাজ শেষ, স্টেপ 5 শেষ। ঠিক আছে, আচ্ছা একটু সরি, অনেক গরম। আচ্ছা, তাহলে আমাদের অ্যালগরিদমের কাজ শেষ। এখন আসি আমরা ফ্লো চার্ট। আমরা এই অ্যালগরিদমকে ফলো করে আমরা ফ্লো চার্ট তৈরি করব। তো প্রথমে দেখে স্টেপ 1 স্টার্ট। আমরা জানি ডিম্বাকৃতি এই চিহ্ন দ্বারা স্টার্ট। তারপর ইনপুট, তোমরা বলো ইনপুটের জন্য কি হবে। ইনপুটের জন্য আমরা জানি সামান্তরিক ইনপুট। আচ্ছা, তারপর
ইনপুটের পরে আমাদের এরকম, এখানে দেখো দুইটা সিদ্ধান্ত আসতে পারে, দুইটা বিষয়, যে অডও হতে পারে ইভেনও হতে পারে। এখন অডও হতে পারে ইভেনও হতে পারে। তাহলে এরকম সিদ্ধান্তমূলক যদি কোনো হয় তাহলে হবে কোন ধরনের চিহ্ন আমরা জানি, গত ক্লাসে আমরা দেখেছি, সেটা ডায়মন্ড আকৃতির একটা চিহ্ন, এরকম, ঠিক আছে, ডায়মন্ড আকৃতির একটা চিহ্ন। এই ডায়মন্ড আকৃতির চিহ্নের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম যে এন ঠিক আছে। আচ্ছা, এখন এখানে প্রশ্ন করা হলো যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে যদি 2 দ্বারা ভাগ করে তা যদি শূন্যের সমান হয় তাহলে হবে জোড়, আর যদি শূন্যের সমান না হয় তাহলে হবে বিজোড়। তাহলে এই শর্তটা যদি সঠিক হয়, ইয়েস হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি জোড়, আর যদি নো হয় তাহলে সেটাকে বলবো আমরা বিজোড়। এখন ইয়েস এই পাশেও তুমি লিখতে পারো, এই পাশেও লিখতে পারো, অর্থাৎ ইয়েস যে পাশে লিখবো সেই পাশে আমরা লিখবো জোড়, আর নো যে পাশে লিখবো সেখানে লিখবো আমরা বিজোড়। তোমার ইচ্ছা। আমি ধরলাম এই পাশে আমি ইয়েস লিখলাম, ইয়েস, তাহলে যেহেতু এই পাশে ইয়েস তাহলে হবে কি জোড়। এটাই তো আমাদের ফলাফল। তাহলে ফলাফল প্রকাশ করতে হয় কি দ্বারা? সামান্তরিক দ্বারা। তাহলে প্রিন্ট ইভেন। আবার নো, এটাও একটা ফলাফল যদি কন্ডিশন না মিলে, প্রিন্ট অড। এখন এই দুইটা যে কোনো একটা আসলে মূলত হবে, দুইটা একসাথে তো রেজাল্ট হবে না, যে কোনো একটা সমাধান এসে আমাদের কাজ শেষ হয়ে যাবে, এন্ড। ঠিক আছে, আমরা এটাকে প্রুফ করতে পারি, বা আমরা নবম দশম শ্রেণীতে শুদ্ধি পরীক্ষা করতাম। যেমন আমরা সংখ্যা নিলাম ধরো 4, তাহলে এন এর মান 4, তাহলে 4% 2। 4কে 2 দ্বারা ভাগ করলে এখানে অবশিষ্ট কত থাকবে? 4কে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে 0। 0 ইকুয়াল 0। এটা কি সত্য না মিথ্যা? সত্য। মানে 0 কি 0-এর সমান? আমি বলবো কি তখন ইয়েস। ইয়েস মানে কি তখন এই দিকে এসে কি লেখা? প্রিন্ট ইভেন। তখন এইদিকে, তখন আর এই লাইন কাজ করবে না, শেষ হয়ে যাবে। তার মানে আমাদের ফলাফলে আসলো কি ইভেন। ইভেন মানে কি জোড়। আবার যদি আমরা 5 দিই তখন কি হবে? এটা ধরো আমরা দিলাম 5, প্রশ্ন করবে তখন অবশিষ্ট কত থাকবে? 1, কারণ 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1। 1 কি 0-এর সমান? না। নো হলে তখন কোথায় যাবে? এই লাইনে। তখন এই লাইন আর কাজ করবে না। এই লাইনে এসে কি লেখা আছে? প্রিন্ট অড। অড মানে বিজোড়, তখন বলবে কি বিজোড়। তারপর এই পাশে, এই পাশ দিয়ে এসে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের অ্যালগরিদম, এটা হলো ফ্লোচার্ট। এখন আসি প্রোগ্রামিংয়ে। প্রোগ্রাম, তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে প্রোগ্রাম লেখা এরকম যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের প্রথমে এরকম একটা স্ট্রাকচার লিখে নিয়েছিলাম, ইনক্লুড stdio.h int main, এরকম সেকেন্ড ব্র্যাকেট, তারপরে দিয়েছিলাম রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। যে প্রোগ্রাম লিখো এরকম যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের এতটুকু লিখতেই হবে। এখন আমরা অ্যালগরিদম বা ফ্লোচার্টকে অনুসরণ করে প্রোগ্রামটা লিখি। প্রথমে ইনপুট নেওয়ার পালা। এখন আমরা সফটওয়্যারের স্ট্রাকচারটা কেমন হবে, ফলাফলটা কেমন দেখতে চাই, তার আলোকে আমাদের এখানে লেখাটা আমাদের এরকম দেখতে চাই যে জোর বেরোজোরে ধরো একটা অ্যাপসের উপর আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রথমে এই কথাটা বলবে যে এন্টার ইউর নাম্বার। তা এই লেখাটা দেখতে চাই। কোনো লেখা যদি দেখতে চাও তাহলে আমাদের প্রিন্ট এফ নামক একটা ফাংশন ব্যবহার করে ওই লেখাটা লিখতে হবে, যে এন্টার নাম্বার। আচ্ছা, এখন এই লেখাটা লেখা আসলো, তুমি কিছু দিলেই কিন্তু তোমার লেখাটা এইটা নিবে না। এটা নেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে
স্ক্যানএফ নামে একটা ফাংশন এটা ব্যবহার করতে হবে। তাহলে %d n %n, অর্থাৎ ওই সংখ্যাটা ঢুকবে কার মধ্যে? n এর মধ্যে। এই nটা এখানে আবার ডিক্লেয়ার করে দিতে হবে, int n। %d দিলাম এই কারণে, পূর্ণ সংখ্যার জন্য %d, ভগ্নাংশের জন্য %f। আমরা জোড় বিজোড় নির্ণয় করি কার জন্য? অবশ্যই সেটা পূর্ণ সংখ্যার জন্য, এই কারণে আমরা %d। আর %d যদি ব্যবহার করি তাহলে এখানে ব্যবহার হবে কি? int। যদি এখানে f ব্যবহার করি তখন ব্যবহার করতে হবে কি? ফ্লোট। তাহলে এতটুকুর মাধ্যমে আমাদের নেওয়া হয়ে গেল, ইনপুট নেওয়া হয়ে গেল। তারপর আমাদের এই কন্ডিশন, আমরা যদি প্রোগ্রামটা বাংলায় বলি তাহলে কি হবে? যে যদি সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগফল যদি শূন্যের সমান হয়, এই ভাগশেষ যদি শূন্যের সমান হয় তাহলে সেটা হবে জোড়। আর যদি শূন্যের সমান না হয় তাহলে সেটা হবে বেজোড়। তাহলে ওই বাংলা সেটাকে যদি ইংলিশে বলি তাহলে কি হবে? যে ইফ n %2 দেন %2 equal 0, then the result will be even, আর যদি নো হয় তখন the result will be odd। এখন এটা যদি আমরা আইসিটির সি প্রোগ্রামিং এর ভাষায় লিখি তাহলে কি হবে? যে ইফ, এই ইফ ইংরেজিতেও এর অর্থ হলো যদি, আমাদের সি প্রোগ্রামিং এ সেও এর মানে যদি। তাহলে n %2, যদি এটা সত্য হয় তাহলে ওই যে বললাম ওই কথাটা ইভেন, প্রিন্টএফ তাহলে বলবে দ্য নাম্বার ইজ ইভেন। আমাদের দরকার আমি সংক্ষেপে একটু লিখি, আমাদের জায়গা এখানে স্বল্পতা, ইভেন। অর্থাৎ ইফের কন্ডিশন যদি সত্য হয় তারপর যে লাইনটি পাবে সেটি কিন্তু এক্সিকিউট হবে। ইলস, অন্যথায় যদি আমরা বেজোড় সংখ্যা দিই তাহলে ইলস, অন্যথায় প্রিন্টএফ দ্য নাম্বার ইজ অড। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের প্রোগ্রাম। মূলত আমাদের টার্গেট কিন্তু প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি ফলাফলটা আমাদের কি হবে? এন্টার নাম্বার, তারপর ধরো আমরা সংখ্যা দিলাম 4, তখন ফলাফল দিবে ইভেন। পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে? পরীক্ষায় একটা গল্প আসতে পারে, পরীক্ষায় এরকম অ্যালগোরিদম থাকতে, ফ্লোচার্ট থাকতে পারে। তোমাকে বলতে পারে গতে অ্যালগোরিদম লেখো, ঘতে আসলে প্রোগ্রাম লিখো। পরীক্ষায় অ্যালগোরিদম থাকতে পারে, বললো যে তুমি ফ্লোচার্ট তৈরি করো, প্রোগ্রাম লিখো। প্রোগ্রাম যখন লিখবো আমরা ফলাফলটিও আমরা দিয়ে দিব। এই হলো আমাদের একটির সঙ্গে জোড় না বেজোড় তার নির্ণয়ের জন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। আমাদের প্রথম প্রবলেম সলিউশন হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় সমস্যার সমাধান করব। আরেকটি সমস্যা আমরা টার্গেট নিয়েছি, সেটি হলো আচ্ছা, 3টি সংখ্যার মধ্যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি 3টি সংখ্যার মধ্যে বড় বা আমরা বৃহত্তম লিখতে পারি, বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট, আরেকটা হলো প্রোগ্রাম। আমরাও আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা সলিউশন করব একটু থেকে। এই প্রবলেমটা সলিউশন করব আমরা ফ্লোচার্ট থেকে। তো ফ্লোচার্ট থেকে আমরা এবার শুরু করতে যাচ্ছি। প্রথমে শুরু, এটা তো থাকবেই, স্টার্ট। তারপর এবার 3টা সংখ্যা নিতে হবে আমাদের, তাই না? ইনপুট
এ বি এবং সি নিলাম। যদি তোমাকে বলা হয় তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা তুমি কি নির্ণয় করতে পারো, তুমি বল পারবো, তখন বলো যে স্যার সংখ্যা তিনটি বলেন। আমি সংখ্যা তিনটি বললাম 5, 3, 7। তখন কি করবে, 5কে 3 এবং 7-এর সাথে তুলনা করবা যে 5 কি 3 এবং 7 থেকে বড়। যদি এটা মিথ্যা হয় তখন 3কে প্রশ্ন করবা যে 3 কি 5 এবং 7 থেকে বড়। যদি এটা মিথ্যা প্রমাণিত হয় শেষেরটার জন্য আর টেস্ট করার দরকার নাই, যে 5ও যদি বড় না হয় বা প্রথম সংখ্যাটিও যদি বড় না হয়, দ্বিতীয়টাও যদি বড় না হয়, তাহলে অবশ্যই 3 নাম্বারটা বড় হবেই। তাহলে আমরা সংখ্যা ফিক্সড না নিয়ে এবার নিলাম কি, আমরা এ বি সি তিনটি সংখ্যা, এ কে তুলনা করব বি এবং সির সাথে। যদি সত্য হয় তাহলে এ বড়, এ যদি বড় না হয়, বির ক্ষেত্রে যদি হয় বি কে তুলনা করে এ এবং সির সাথে। যদি সত্য হয় তাহলে বি বড়, যদি মিথ্যা হয়, হ্যাঁ এখানে যদি সত্য হয় তাহলে বি বড়। কোনো কারণে এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে সর্বশেষে কে বড় হবে, সি। আমরা এই লজিকটাকেই ইমপ্লিমেন্ট করব। তিনটা সংখ্যা নিলাম, নিয়ে এবার দেখো প্রশ্ন করি, এ কি বি থেকে বড়? প্রশ্ন করলাম, ইয়েস নো, তুমি যে পাশে খুশি সেই পাশেই তুমি ইয়েস দিতে পারো। আমি দিলাম ইয়েস। ইয়েস যদি বলি তাহলে বড় কে, এ। এই পাশে তাহলে এ বড় হয়ে আসলো। এখন এ তো বড় হলো কার থেকে, বি থেকে, কিন্তু আমাদের লার্জেস্ট ভ্যালু বের করতে হবে। তাহলে আরেকটা তুলনা করতে হবে কার সাথে, সির সাথে। আবার প্রশ্ন করি, এ কি সি থেকে বড়? তাহলে এ কি বি থেকে প্রশ্ন করলাম, বললাম যে ইয়েস। ইয়েস হলে কে বড় হবে, এ। এ বড় হলো আপাতত কার থেকে, বি থেকে, কিন্তু আমরা বের করবো তো লার্জেস্ট। এই কারণে সি থেকেও তো আমাদের বড় হতে হবে। এখানে আরেকটা প্রশ্ন করলে, এ কি সি থেকে বড়? আমি যদি বলি এখানেও ইয়েস, তাহলে কি হবে, ফলাফল চলে আসবে কিন্তু প্রিন্ট এ। আর এখানে যদি নো বলি তাহলে বড় কে হবে, সি। এখন আসি এখানে, এ কি বি থেকে বড়? বড় তো নাও হতে পারে। আমি বললাম যে না। যদি নো হয় তাহলে সেক্ষেত্রে ঘটনাটা কি হবে বলো। যদি নো হয় সেক্ষেত্রে দেখো বি বড়, কিন্তু বি বড় হলে কার থেকে, এ থেকে, কিন্তু লার্জেস্ট তো হলো না। লার্জেস্ট হওয়ার জন্য কার সাথে তুলনা করতে হবে, সির সাথে। তাহলে এখানেও আমরা একটা প্রশ্ন করতে পারি যে বি কি সি থেকে বড়? তাহলে দেখো এখানে এ প্রশ্ন করলাম, এ কি বি থেকে বড়? আমি বললাম ইয়েস, তাহলে বড় কে, এ। কার থেকে বড়, বি থেকে। আবার প্রশ্ন করলাম, এ কি সি থেকে বড়? আমি যদি বলি ইয়েস, তাহলে এ বি থেকে বড়, সি থেকে বড়। এই কারণে এ হলো লার্জেস্ট। আর যদি নো বলি তাহলে বড় কে, বি। কার থেকে বড়, এ থেকে বড় হলো। তাহলে বি কে যদি আমরা লার্জেস্ট বলতে চাই তাহলে তুলনা করতে হবে কি, সির সাথেও। এই কারণে এখানে আরেকটা প্রশ্ন করলাম যে বি কি সি থেকে বড়? আমি যদি বলি ইয়েস, তাহলে বড় কে হবে, বি। তার মানে ফলাফল চলে আসবে, তাহলে প্রিন্ট বি। তাহলে এই পাশে এ বড়, এই পাশে বি বড়। কোনো কারণে এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, অল্টারনেট অটোমেটিক্যালি, তাহলে বড় কে হবে, সি হবে। তাহলে এখানে যদি নো বলি তখন কে হবে, সি। তাহলে এখান থেকেও সি, এই জায়গা থেকেও সি। তাহলে প্রিন্ট সি। এখন আমরা একটা ভ্যালু দিয়ে টেস্ট করতে পারি। ধরো 7, 8, 6। এই 7 ধরলাম এ, এটা বি, এটা সি। এখন দেখো প্রশ্ন করি, তার এর মান কত, এখানে 7, বির মান কত, 8। প্রশ্ন করলাম 7 কে 8 থেকে বড়? অ্যাকচুয়ালি 7 তো 8 থেকে বড় না। তখন বলবে কি না। তা না হলে তাহলে এদিকে যাবে, কে বড়, বি বড়। বির মধ্যে আছে কত, 8। তাহলে বির মধ্যে হলো 8। এখন এটাকে তো লার্জেস্ট বলতে হবে। আপাতত বড় হয়েছে কার থেকে, এ থেকে বা 7 থেকে। এখন 6 এর সাথে 6 থেকে বড় না ছোট সেটা তো টেস্ট করতে হবে। তাহলে বি এর মান এখানে 8। প্রশ্ন করলাম সি, সির মান কত, 6। এবার প্রশ্ন করলো যে 8 কি 6 থেকে বড়? এবার বলবে কি ইয়েস। ইয়েস হলে কোন দিকে যাবে, এদিকে। এদিকে গিয়ে বলতেছে কি প্রিন্ট বি। তাহলে বি এর মধ্যে আছে কত, 8। তারপর এখান থেকে এটা শেষ হয়ে, হ্যাঁ
তারপর এখান থেকে আমাদের শেষ হয়ে যাবে। এখানে ফাঁকা রাখছি, এটা বির জন্য। এখন সির জন্য তো হতে পারে, তখন সির লাইন আসবে। এট এ টাইম 3টা কাজ করবে না, যে কোনো একটা কাজ করবে। আবার এ, তাহলে এখন এটার জন্য কাজ করবে, এই ভাষ্য দিয়ে এইভাবে এসে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি। এখানে মূলত আমাদের কাজ শেষ বিদে এখানে আমরা আসলে মূলত লিখতেছি ইন্ড। তাহলে এইভাবে এই যে আমি লিখলাম 7, 8, 6, এই শুদ্ধি পরীক্ষাটা কিন্তু তোমাদের করতে হবে না। এই শুদ্ধি পরীক্ষাটা তোমাকে বোঝানোর জন্য তুমি কিভাবে আত্মস্থ করবে। আমার একটা টেকনিক, আমি এইগুলো আত্মস্থ করার ক্ষেত্রে সমস্যা হতো। প্রথম দিকে দেখা গেছে যে গ্রেটার দেন হবে না লেস দেন হবে, মানে একটা তালগুল পাকায় ফেলতাম। তো তখন আমি যে সলিউশন করা ছিল সেটা সামনে নিয়ে খাতার মধ্যে লিখে এরকম ভ্যালু দ্বারা টেস্ট করতাম। একবার বিকে বড় করতাম, একবার সিকে বড় করতাম, একবার একে বড় করতাম। ভ্যালু দ্বারা টেস্ট করছি, করবার 2-3বার টেস্ট করার পর অটোমেটিক্যালি মনের ভিতর সেটা দেখা গেছে আত্মস্থ হয়ে গেছে। তুমিও এটা ফলো করতে পারো, অথবা তুমি যেভাবে বুঝো সেইভাবে বুঝে তুমি এই অ্যালগোরিদম বলো, ফ্লোচার্ট বলো আত্মস্থ করতে পারো। আমরা এই লজিকটাকে, এই লজিকের মাধ্যমেই আমরা প্রোগ্রামটা লিখব। তাহলে প্রোগ্রাম যদি লিখো, এই কথাটা যদি পরীক্ষায় থাকে তাহলে আমরা বলছি ইনক্লুড stdio.h int main return 0, এতটুকু কিন্তু থাকবেই। এরপর আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে আমরা প্রোগ্রামিং লেখাটা লিখব। তো প্রথমে ইনপুট নিতে হবে। তো আমরা এবার অ্যাপসটা বা সফটওয়্যারটা কীভাবে দেখতে চাই, আমরা এবার চিন্তা করতেছি। আমাদের অ্যাপসটা হলো যে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়। অর্থাৎ এই অ্যাপসের উপর ক্লিক দিবে, তুমি ক্লিক দিবে, দেওয়ার সাথে সাথে প্রথমে আমাকে কী ধরনের একটা মেসেজ দেখাবে। এরকম একটা মেসেজ দেখাতে পারে যে এন্টার 3 নাম্বারস। তাহলে এই লেখাটা তুমি যদি দেখতে চাও তাহলে এইভাবে লিখতে হবে, প্রিন্ট এফ এন্টার 3 নাম্বারস স্ক্যানএফ। আমরা এর আগের ক্লাসগুলোতে একটা করে ডাটা নিচ্ছি। একাধিক ডাটা নেওয়ার কৌশলটা হলো একটা ডাটা নেওয়ার জন্য %d একবার, এবার 3টা, এখানে %d 3বার, n%a, n%b, n%c। এই গ্রামারগুলো একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু কমা ব্যবহার হয়নি, কিন্তু এখানে কমা ব্যবহার হয়েছে। এই গ্রামারগুলো নিয়ে আস্তে আস্তে আমাদের কথা হবে। আমি ইংলিশের মতো, কমিউনিকেটিভ ইংলিশের মতো, যে গ্রামার না শিখে কিছু বলা, আমি সেটা ফলো করতেছি। অর্থাৎ এখানে গ্রামারটা শেখাটা আমরা পরে শিখবো, মানে একটু একটু করে। আর গ্রামার শিখে যদি প্রোগ্রামিংয়ে আসি তাহলে আরও জটিলতা আমার কাছে মনে হয়। আমি এইভাবেই আসলে তোমাদের শিখিয়েছি ক্লাসেও, যে আগে প্রোগ্রামিং লেখা শিখো, তারপর আস্তে 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 গ্রামারটা আমরা ওই প্রোগ্রামিং লেখার মধ্য দিয়েই তোমাদেরকে শেখাবো। আচ্ছা, যখন আমরা এখানে %d দিয়ে দিলাম, এখানে ইন্ট দিতে হয়। আমরা চাচ্ছি এই 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় হবে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে, a, b এবং c। যদি a > b হয়, বাংলায় যেটা এবং বলি, ইংরেজিতে যেটা অ্যান্ড বলি, আইসিটিতে এটাকে বলা হয় এবং। a b থেকে বড় এবং a যদি c থেকে বড় হয় তাহলে প্রিন্টএফ দ্য লার্জেস্ট নাম্বার %d, তাহলে a প্রিন্ট হবে। তাহলে এটার মাধ্যমে a। আরেকবার যদি কিন্তু আসে যে এটা যদি না হয়, আরেকবার যদি, তো আরেকবার যদি আমরা এইভাবে বলি বাংলায়, যেটা অন্যথায় যদি, আর সেটাকে ইংলিশে যদি বলি এলস ইফ, আইসিটি তো সেটাকে এলস ইফই বলা হয়। এলস ইফ b > a and b > যদি c হয়, প্রিন্টএফ দ্য লার্জেস্ট নাম্বার %d b। কোনো কারণে যদি এও বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে অবশ্যই বড় হবে কে? সি। এই সি এর জন্য আমাদের কিন্তু কন্ডিশন লিখতে হবে না। এলস
সর্বশেষে অন্যথায় প্রিন্টেড দ্য লার্জেস্ট নাম্বার পার্সেন্টেজ ডি সি। আমাদের প্রোগ্রাম লেখা শেষ। এইটা নিয়ে আমি দেখি আগামী ক্লাসে আরেকটু আলোচনা করব। আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিই এখানে। হোমওয়ার্কটা কীরকম? এরকম যে এখানে বড় সংখ্যা নির্ণয় হলো, তাহলে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য কি হবে? কিচ্ছু না, জাস্ট একটা শিখলে আরেকটা হয়ে যাবে। এখানে গ্রেটার দেন ব্যবহার করেছি আমরা, তোমরা সেটা ব্যবহার করবে লেস দেন। এখানে গ্রেটার দেন ব্যবহার করছি, তোমরা ব্যবহার করবে সেখানে কি লেস দেন। আচ্ছা, এখানে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে? আমি একটা গল্প আকারে আসতে পারে, আবার হতে পারে যে একটা অ্যালগোরিদম দেওয়া আছে বা ফ্লোচার্ট দেওয়া আছে, তোমাকে অ্যালগোরিদম লিখতে বলা হতে পারে। ঠিক আছে, তো আমি তোমাদের এখান থেকে ধরো একটা গল্প তোমার আছে, হ্যাঁ, যে শিক্ষক, তোমরা খাতার মধ্যে একটু নোট ডাউন করে ফেলো, যে শিক্ষক ক্লাস 3-4 ক্লাসে শিক্ষক তোমাদের সংখ্যা পড়াচ্ছে। দেখা গেছে যে ওই পাঠদানের মধ্যে ছিল 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়, এরকম ধরো একটা গল্প আছে। এই গল্পের আলোকে তাহলে গল্পটা তোমরা একটু হালকা পাতলা লিখে ফেলো, যে শিক্ষক ক্লাসে পড়াচ্ছিলেন 3টি সংখ্যার মধ্যে কিভাবে বড় সংখ্যা নির্ণয় করতে হয়। তো এতটুকুই শুধু লেখো। তারপর প্রশ্নগুলো তোমরা লিখে রাখো। ক নাম্বার, এই প্রশ্নের সলিউশনটা আগামী ক্লাসে আমি সলিউশন মোটামুটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বড় সংখ্যার কথা বলছি না, কথাটা এইভাবে লেখো, শিক্ষক ক্লাসে বড় সংখ্যা না 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হয় কিভাবে তা পড়াচ্ছিলেন। এই উদ্দীপকটা তোমরা লিখো, বড় সংখ্যা না ছোট সংখ্যা। তারপর প্রশ্ন লেখো ক নাম্বার, প্রোগ্রাম কি? প্রোগ্রাম কি? খ নাম্বার, ইফ ইলস এর গঠন ব্যাখ্যা করো। তারপরে গ নাম্বার লিখো, ব্যাখ্যা করো। গ নাম্বার, যে উদ্দীপকটা আমি মৌখিকভাবে বলেছি, উদ্দীপকের আলোকে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট লিখো। আর ঘ নাম্বার, উদ্দীপকের আলোকে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করো। তাহলে 2টা প্রশ্ন থাকলো। এটা হোমওয়ার্ক। আমি যে হোমওয়ার্কটা দিলাম এটা আমি কিন্তু দেখব, আর তোমরা আমাকে মেসেঞ্জারে ইয়ে করবে। আমরা এমনি যখন আমাদের এই প্রবলেমটা শেষ হয়ে যাবে তখন আমরা এগুলো প্রবলেম দেখব আমি এই ডেট অনুযায়ী। তাহলে প্রবলেম কি, প্রোগ্রাম কি, এই ফিল্ডসের গঠন ব্যাখ্যা করা। উদ্দীপক, যেটা আমি বললাম যে শিক্ষক ক্লাসে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা পড়াচ্ছিলেন, এতটুকুই ধরো উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় ফ্লোচার্ট তৈরি করো। আর একটি হলো যে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রাম তৈরি করো। এখানে মার্ক 1, এটাতে 2, এটাতে 3, এটাতে 4। তাহলে সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।